আসসালামু আলাইকুম। কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 13 কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরা গত দিন আলোচনা করেছিলাম বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে যে আন্তঃসম্পর্ক, একটি পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে। আজকে তারই ধারাবাহিকতায় দুইটা জিনিস আসবে, সেই দুইটা জিনিস নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যেমন আমরা দেখেছি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, অর্থাৎ খাদকদের যে শ্রেণী বিভাগ করেছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, তো আজকে ওই খাদকেরই কাছাকাছি একটা পাঠ, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল। খাদ্য শৃঙ্খল সম্পর্কে ব্যাখ্যা। খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল, অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ ফুড চেইন, খাদ্য শিকল এবং খাদ্য জাল, এই দুটা ব্যাখ্যা আমরা আলোচনা করব। তো প্রথমে আসা যায় খাদ্য শিকলটা। ইংরেজি প্রতিশব্দ ফুড চেইন। তা আমরা দেখেছি যে উৎপাদক সবসময় খাদ্য উৎপন্ন করে থাকে এবং জীব উপাদানগুলো, এই প্রাণী যে উপাদান, এই প্রাণীগুলো সেই খাদ্যটা বিভিন্ন স্তরে গ্রহণ করে থাকে। প্রথম স্তরে খাদ্য গ্রহণ করে থাকে, দ্বিতীয় স্তরে খাদ্য গ্রহণ করে থাকে, তৃতীয় স্তরে খাদ্য গ্রহণ করে থাকে। এই যে খাদ্যের যে একটা ধারাবাহিকতা, অর্থাৎ উৎপাদক থেকে শুরু করি, এই খাবারটা যে প্রথম স্তর, তারপরে দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর, এই যে খাবারের যে ধারাবাহিকতা বজায় রেখে যে খাদকরা খাদ্য গ্রহণ করে থাকে, এই ধারাবাহিকতাই হলো খাদ্য শিকল। অর্থাৎ খাদ্যটা একটা স্তর থেকে আর একটা স্তরে যাওয়া, তার সঙ্গে খাদ্য শক্তিটাও চলে যাওয়া। খাদ্য শিকলটা হলো একটা স্তর থেকে আর একটা স্তর, খাদকের আর একটা স্তরে পৌঁছানোর যে ধারাবাহিকতা, তাকে বলা হবে খাদ্য শিকল, দ্যাট ইজ ফুড চেইন। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে খাদ্য শিকল কি। আমি আবারও বলি, খাদ্য শিকল হলো উৎপাদক থেকে উৎপন্ন খাদ্য বিভিন্ন খাদ্য স্তরের মধ্যে যে ধারাবাহিকভাবে চলে যায়, ধারাবাহিকভাবে যে খাদ্যটা গ্রহণ করে থাকে, এই যে ধারাবাহিকতাটা বজায় থাকে, এই ধারাবাহিকতাটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য শিকল। এখন এই খাদ্য শিকল আবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে খাদ্য শিকল কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। তো এইখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে, তোমাদের 182 পৃষ্ঠায় যে খাদ্য শিকল আছে, তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। একটা সবুজ মাঠের কথা চিন্তা করা যাক। একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণ সবুজ মাঠ। তাহলে এই সবুজ মাঠে কি কি থাকতে পারে? থাকতে পারে ঘাস। উৎপাদক হিসাবে কি থাকতে পারে? ঘাস। এরপরে খাদ্য স্তর হিসাবে আমরা যে স্তরগুলো পেয়ে থাকি, ঘাস ফড়িং, এরপর ব্যাঙ, এরপর মাঠে সাপ থাকে, আবার বড় সাপ থাকে, গুই সাপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ দিচ্ছি, ঘাস। তাহলে ঘাস খেয়ে জীবন ধারণ করে কে? ঘাস ফড়িং খেয়ে জীবন ধারণ করে কে? ব্যাঙ খেয়ে জীবন ধারণ করে কে? সাপ। আবার সুযোগ যদি পায়, তাহলে সাপ কিন্তু আবার আর একটা সাপ কি করে? খেয়ে ফেলে।
এইভাবে খাদ্য শক্তিটা বিভিন্ন খাদ্য স্তরের মধ্যে চলে যায়। এই যে ধারাবাহিকতাটা, এটাই হলো খাদ্য শিকল। তো এই খাদ্য শিকল আমরা বাস্তুতন্ত্রের খাদ্য শিকল তো বিভিন্ন প্রকার হতে পারে। আমরা 3 প্রকারের খাদ্য শিকল নিয়ে আলোচনা করি। শিকারজীবী, শিকারজীবী, একটা হলো শিকারজীবী। শিকারজীবী খাদ্য শৃঙ্খলটা কেমন? অর্থাৎ উৎপাদক আছে, উৎপাদক আছে এবং ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বৃহৎ প্রাণীদের ভিতরে খাদ্যটা চলে যাওয়া। হ্যাঁ, উৎপাদক আছে এবং তার সঙ্গে ক্ষুদ্রতর প্রাণী থেকে আস্তে আস্তে বৃহৎ প্রাণীদের মধ্যে খাদ্যের স্তর, খাদ্যটা চলে যাওয়া, এটাকে বলা হয়েছে যে শিকারজীবী খাদ্য শিকল। পর্যায়ক্রমে একজন আরেকজনকে ধরে ধরে খায়, এটাকে আমরা বলি হলো শিকারজীবী। তো তেমনি উপরের যে আমরা উদাহরণটা দিছি, এই উদাহরণটাও একটা শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ। এরপরে আছে পরজীবী। পরজীবী আর পরজীবীটা, এইখানে একটা ব্যাপার হলো যে নিজে ক্ষুদ্র কিন্তু সে বড় আকারের কোনো পোষক দেহ, মানে যে দেহের উপর সে আশ্রয় নেয়, যে দেহ থেকে সে খাদ্য সংগ্রহ করে থাকে, সেটা হবে বড় আকারের কোনো দেহ। হ্যাঁ, সেটা বড় আকারের কোনো দেহ থেকে নিজে খাদ্য সংগ্রহ করে, বড় আকারের কোনো দেহ থেকে নিজে খাদ্য সংগ্রহ করে। তো এইভাবে যে খাদ্য শিকলে পরিণত হয়, এটাকে আমরা বলি সাধারণত পরজীবী খাদ্য শিকল। তোমাদের এখানে লেখা আছে উদ্ভিদ প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করে। তো এইখানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেই, যেমন মানুষ, এরপরে মশা, এরপরে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, তাহলে পোষক দেহ। তাহলে মশা, মানুষের মশার চেয়ে বড় আকারে হলো মানুষ, তার থেকে সে খাদ্য সংগ্রহ করে, আবার এখান থেকে যাচ্ছে ডেঙ্গু ভাইরাসে। তো এমনি করে যে খাদ্য শিকল, এটাকে আমরা বলি সাধারণত পরজীবী খাদ্য শিকল। এটাকে আমরা সাধারণত বলি হলো পরজীবী খাদ্য শিকল। আরেকটি খাদ্য শিকল আছে, সেটা হলো মৃতজীবী। মৃতজীবী অর্থাৎ মৃত দেহ থেকে শুরু হয়। হ্যাঁ, এখানে এই খাদ্য শিকলের যে স্তরটা শুরু হয় জীবের মৃতদেহ থেকে। তাহলে মৃতদেহ, তারপরে ছত্রাক। আমরা আগেই জানি যে মৃতদেহকে, ওই যে জীবের মৃতদেহকে কে ছত্রাক, ব্যাকটেরিয়া বিশ্লেষণ করতে খুব বেশি পছন্দ করে। তাহলে মৃতদেহ, ছত্রাক, এরপরে কেঁচো, এইভাবে খাদ্যের এই স্তরটা চলতে থাকে। তো মৃতজীবী খাদ্য শিকলটা মূলত শুরুটা হবে, আমরা চিনব কিভাবে, মৃতদেহ থেকে শুরু হবে। তো এক্ষেত্রে খাদ্য শিকলটা, তবে আরেকটা জিনিস বলা বাহুল্য যে একমাত্র উৎপাদক দিয়ে শুরু হয়েছে কিন্তু যেটা শিকারজীবী খাদ্য শিকল, শিকারজীবী খাদ্য শিকল। বাকি খেয়াল করবে শিক্ষার্থীরা যে বাকি যে দুইটা খাদ্য শিকল এখানে লক্ষ্য করা যাচ্ছে, পরজীবী, মৃতজীবী, এখানে কিন্তু উৎপাদক নাও থাকতে পারে বা উৎপাদক কিন্তু এখানে নাই। সেক্ষেত্রে আমাদের খাদ্য শিকলটি কিন্তু অসম্পূর্ণ, সেক্ষেত্রে আমাদের খাদ্য শিকলটি কি সম্পূর্ণ হয় নাই। তাহলে আমাদের এই দুটা খাদ্য শিকলকে পরিপূর্ণ করতে হলে কিন্তু আবার সেই শিকারজীবী অর্থাৎ উৎপাদকের উপর কিন্তু আমাদের সাধারণত নির্ভর করতে হয়। অর্থাৎ বাস্তুতন্ত্রে কিন্তু যে সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা বাস্তুতন্ত্রের জন্য কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বাস্তুতন্ত্রের একটা প্রধান প্রক্রিয়া ভূমিকা পালন করে থাকে। তো এই হলো আমাদের খাদ্য শিকলের ধারণা। তা আমরা এখানে 3টা ভাগে ভাগ করেছি, কোথাও 2টা ভাগে থাকতে পারে, সেক্ষেত্রে পরভোজী এবং মৃতজীবী এইরকম আকারে থাকতে পারে, যে শিকারজীবী আর পরজীবীটা একবারে দিয়ে দিল পরভোজী। হ্যাঁ, পরভোজী এবং মৃতজীবী, এইভাবে আমাদের খাদ্য শিকল। তো এক একটা পরিবেশে এক এক রকম খাদ্য শিকল বিদ্যমান থাকে। তা আমরা এ পর্যায়ে খাদ্যজাল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাদ্য শিকলের যে উদাহরণ, খাদ্য শিকল সম্পর্কে যে ধারণা, সেটা নিশ্চয় স্পষ্ট হয়েছে তোমাদের।
এবং তোমরা এর ব্যাখ্যা নিশ্চয় বুঝতে পেরেছো। এখন খাদ্যজাল। খাদ্যজালটা কি, অর্থাৎ ফুড ওয়েব, এটাকে বলা হয় ফুড ওয়েব। খাদ্যজাল হলো এই সম্মিলিত একটা পরিবেশে যে একটা অঞ্চলে বেশ কিছু খাদ্য শিকলের সম্মিলিত যে একটা জাল, সেটাকে আমরা বলি হলো ফুড ওয়েব। ফুড ওয়েব, দ্যাট ইজ খাদ্য জাল, ফুড ওয়েব। তোমাদের এখানে যেমন আছে যে বাস্তুতন্ত্রের খাদ্য শিকল বিভিন্ন সময় খাদক বিভিন্ন জায়গায় স্থান পেতে পারে। একটা বাস্তুতন্ত্রে খাদ্য শিকলে কোনো একটা স্তরে কোনো খাদক কয়েকটা স্তরে কিন্তু স্থান পেতে পারে। এইভাবে আমাদের কয়েকটি খাদ্য শিকল কিন্তু যদি যুক্ত হয়, কয়েকটি খাদ্য শিকল যুক্ত হয়ে একটা জালের মতো গঠন করে, সেক্ষেত্রে আমরা তাকে একটি খাদ্য জাল বলতে পারি। আমি একটি উদাহরণ দিলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে খাদ্য জালের। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, শৈবাল। এটা একটা জলজ খাদ্য জালের একটা উদাহরণ, শৈবাল। এরপরে যদি আসে ছোট মাছ, জুওপ্লাঙ্কটন, এরপরে বড় মাছ, এরপরে বাজ পাখি, শৈবাল, জুওপ্লাঙ্কটন, শৈবাল, জুওপ্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি। আমরা খেয়াল করি এখানে বেশ কয়েকটি খাদ্য শিকল কিন্তু অবস্থান। আবার খাদ্য শিকলটি এভাবে আসতে পারে, এভাবে। শৈবাল খেয়ে জীবন ধারণ করে ছোট মাছ, ছোট মাছকে খেয়ে জীবন ধারণ করে বড় মাছ, বড় মাছকে খেয়ে জীবন ধারণ করে বাজ পাখি। আবার শৈবাল জুওপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি। আবার শৈবাল থেকে ছোট মাছ থেকে সরাসরি কিন্তু বাজ পাখিতে যেতে পারে। এই খাদ্য শক্তিগুলো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন খাদ্য শিকল এই খাদ্য জালে কিন্তু পরিলক্ষিত হয়। এইরূপ যে খাদ্য শিকলগুলো সম্মিলিত হয়ে একটি খাদ্য জালে পরিণত হয়েছে, একটি খাদ্য জালে গিয়েছে, পরিণত হয়েছে। তো এই উদাহরণটা ছিল একটি জলজ খাদ্য জালের উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই খাদ্য জালের উদাহরণটি বুঝতে পেরেছো। এর পর্যায়ে আমি একটি তোমাদের বইতেও আছে, বনভূমির যদি খাদ্য শিকল খাদ্য জাল দেখায়, একটা বনভূমির খাদ্য জাল, যেমন সবুজ উদ্ভিদ, পতঙ্গ, ছোট ছোট কীট পতঙ্গকে আমরা বলতেছি পতঙ্গ, তারপরে ব্যাঙ, তারপরে সাপ, তারপরে ময়ূর। আমরা এখানে আবার গুই সাপও দেখতে পাই, গুই সাপ। সবুজ উদ্ভিদ, খরগোশ থেকে
মানুষ, খরগোশ থেকে মানুষ, আচ্ছা, মানুষ থেকে সাপ, অথবা আমরা ওইটা পরে দেই। সবুজ উদ্ভিদ হরিণ, হরিণ থেকে বাঘ, হরিণ থেকে সরাসরি বাঘ। আবার সবুজ উদ্ভিদ পতঙ্গ, পতঙ্গ থেকে আমরা যদি শামুক আনি, শামুক থেকে সরাসরি আমরা সাপে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, মানুষ থেকে সরাসরি আমরা বাঘে চলে আসতে পারি, বাঘ। সেক্ষেত্রে অনেকগুলো খাদ্য শিকল এখানে বিদ্যমান। সবুজ উদ্ভিদ, এটা উৎপাদক। সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করছে খরগোশ, খরগোশকে জীবন ধারণ করছে মানুষ, মানুষকে খেয়ে জীবন ধারণ করছে বাঘ। আবার সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করছে হরিণ, হরিণকে খেয়ে জীবন ধারণ করছে বাঘ। এটা একটা খাদ্য শিকল। সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করছে পতঙ্গ, পতঙ্গকে খেয়ে জীবন ধারণ করছে ব্যাঙ, ব্যাঙকে খেয়ে জীবন ধারণ করছে সাপ, সাপকে খেয়ে জীবন ধারণ করছে আবার বড় সাপ, একটা গুই সাপ। আবার সবুজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করছে পতঙ্গ, পতঙ্গ খাচ্ছে খাদ্য হিসেবে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে খাদ্য হিসেবে সাপ, সাপকে আবার ময়ূর খাদ্য হিসেবে গ্রহণ করছে। সবুজ উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করছে পতঙ্গ, পতঙ্গ থেকে আবার শামুক, শামুক পতঙ্গ খাদ্য হিসেবে, আবার শামুক থেকে সাপ, সাপ থেকে আবার গুইসাপ। এইভাবে অনেকগুলো খাদ্য শিকল কিন্তু আমাদের এই খাদ্য জালে আছে। এটা একটা বনভূমির বনভূমির খাদ্য জাল, বনভূমির খাদ্য জাল। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অনেকগুলো খাদ্য শিকল সম্মিলিতভাবে একটি জালের ন্যায় অবস্থান করলে তাদেরকে আমরা বলি খাদ্য, কোন একটি নির্দিষ্ট অঞ্চলের খাদ্য জাল। তাহলে আমরা এ পর্যায়ে খাদ্য শিকল কি, খাদ্য শিকলের ব্যাখ্যা এবং খাদ্য জাল কি, খাদ্য জালের ব্যাখ্যা, এগুলো নিশ্চয়ই ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। আর একটা বিষয়, সেটা হলো আমি কয়েকটি খাদ্য শিকল দেখাতে চাচ্ছি তোমাদের। যেমন ঘাস, যেমন মানুষ, শৈবাল, শৈবাল, বড় মাছ, বাজ পাখি, বাজ পাখি, এই একটা খাদ্য শিকল। আবার আর একটা খাদ্য শিকল আমি দেখাই, শৈবাল, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, বাজ পাখি। আমি বোর্ডে দুইটা খাদ্য শিকল লিখেছি। এখানে শুধু তিনটা স্তরে, শৈবাল, শৈবাল থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি, এইখানে এই খাদ্য শিকল উপাদান আছে শৈবাল, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। তো সুতরাং আমাদের কোন খাদ্য শিকলটি বৃহৎ? আমাদের দ্বিতীয় খাদ্য শিকলটি বৃহৎ। তবে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে খাদ্য শিকল, খাদ্য শিকল যদি বৃহৎ হয় সেক্ষেত্রে শক্তির অপচয়, খাদ্য যে শক্তি, এই শক্তির অপচয় কিন্তু বেশি ঘটে থাকে। সুতরাং খাদ্য শিকল যদি বৃহৎ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শক্তির অপচয় বৃহৎ হয়ে গেলে পারে তখন খাদ্য শক্তির একটু কমে যায়। খাদ্য শিকল যে শক্তিটা থাকে সেটা আস্তে 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 কমতে থাকে। আর খাদ্য শিকলটা যত ছোট হবে তত খাদ্য শক্তি মজবুত থাকে এবং খাদ্য শক্তিটা বিভিন্ন স্তরে যে খাদ্য শক্তি আবদ্ধ থাকে এবং বড় আকারে কিন্তু এই শক্তিগুলো সঞ্চিত থাকে। এরপরে আমরা আজকে আর অতিরিক্ত কোনো আলোচনা করতে চাই না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুইটা বিষয় আলোচনা করেছি, যে খাদ্য শিকল এবং খাদ্য জাল। এই খাদ্য শিকল এবং খাদ্য জাল সম্পর্কে তোমরা নিশ্চয় ব্যাখ্যা এবং আলোচনা বুঝতে পেরেছো এবং স্পষ্ট হয়েছো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে
এই জীববিজ্ঞান বিষয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।